বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের উদ্ভব, বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ নিয়ে কিছু প্রশ্ন। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। যে গোষ্ঠী থেকে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে বা বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে সেটা হচ্ছে অস্ট্রিক। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত যে নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটা হচ্ছে নর্ডিক। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ নর্ডিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। সিন্ধু সভ্যতা সর্বপ্রথম কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা সর্বপ্রথম আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষাভাষীর যে জনগোষ্ঠীর ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত, বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদের থেকে প্রশ্ন। প্রাচীন বাংলার জনপদ, বাংলার প্রাচীনতম জনপদ ছিল হচ্ছে পুন্ড্র। প্রাচীন পুন্ড্র জনপদের রাজধানীর নাম কি ছিল? প্রাচীন পুন্ড্র জনপদের রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর। প্রাচীন সুধারাম যে জেলার পূর্ব নাম? প্রাচীন সুধারাম হচ্ছে নোয়াখালী জেলার পূর্ব নাম। প্রাচীনকালে সমতট বলতে কোন এলাকাকে বোঝানো হতো? প্রাচীনকালে সমতট বলতে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। প্রাচীন জনপদগুলোকে সর্বপ্রথম একত্র করেন কে? প্রাচীন জনপদগুলোকে সর্বপ্রথম একত্র করেন রাজা শশাঙ্ক। পাহাড়পুরের বৌদ্ধ বিহার অন্য যে নামে পরিচিত? পাহাড়পুরের বৌদ্ধ বিহার অন্য হচ্ছে সোমপুর বিহার নামে পরিচিত। প্রাচীন সমতট বাংলার রাজধানী, প্রাচীন সমতট জনপদের রাজধানী ছিল কোনটি? প্রাচীন সমতট জনপদের রাজধানী ছিল হচ্ছে বড়কামতা। শশাঙ্ক রাজধানী কর্ণসুবর্ণের বর্তমান নাম কি? শশাঙ্ক রাজধানী কর্ণসুবর্ণের বর্তমান নাম হচ্ছে মুর্শিদাবাদ। বাংলার আদি জনগোষ্ঠীর নাম কি? বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? বাংলার আদি জনগোষ্ঠী ছিল অস্ট্রিক ভাষাভাষী। সোমপুর বিহার সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন? সোমপুর বিহার সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। মনে রাখবেন, এটা অনেকবারই এসেছে এই প্রশ্নটি। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। বরিশালের পূর্ব নামটা অনেক সুন্দর ছিল, চন্দ্রদ্বীপ। আমরা একটু গোছানো অবস্থায় দেখব প্রাচীন জনপদের নাম এবং তার বর্তমান অঞ্চলগুলো। একটু মন দিয়ে দেখবেন পুরো ভিডিওটি। প্রাচীন জনপদের নাম হচ্ছে গৌড় জনপদ। গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে ভারতের উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল, আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু অংশ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, আধুনিক মালদহ এবং উত্তর ভারতের কিছু অংশ নিয়ে গৌড় জনপদটি ছিল। পরে হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, বগুড়া জেলা, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিম অঞ্চল এবং ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালীর কিছু অংশ নিয়েছিল হচ্ছে বঙ্গ জনপদ। আবার পড়ছি, আপনারা মন দিয়ে দেখবেন। ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর একাংশ ছিল হচ্ছে বঙ্গ জনপদের। বৃহত্তর বগুড়া, পুরো পাবনা এবং পুরো পাবনা জেলা ছিল বঙ্গ জনপদের অধীনে এবং ময়মনসিংহ জেলার যে পশ্চিম অঞ্চল এটা ছিল হচ্ছে বঙ্গ জনপদের অধীনে। ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা পুরোটাই ছিল বঙ্গ জনপদের অধীনে এবং নোয়াখালীর কিছু অংশ নিয়েছিল বঙ্গ জনপদ। পুন্ড্র জনপদের অধীনে ছিল বগুড়া, দিনাজপুর এবং রাজশাহী জেলা। বগুড়া, দিনাজপুর এবং রাজশাহী জেলা ছিল পুন্ড্র জনপদের অধীনে।
হরিকেল সিলেট এবং চট্টগ্রামের অংশবিশেষ নিয়েছিল হচ্ছে হরিকেল জনপদ, হরিকেলের অংশ। শুধু সিলেট এবং চট্টগ্রামের অংশবিশেষ নিয়েছিল হচ্ছে হরিকেলের অন্তর্ভুক্ত। সমতট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল নিয়েছিল সমতট জনপদ। এই প্রশ্নটি বারবারই এসেছে, সমতট বলতে কোনটিকে বোঝায়? প্রাচীন জনপদের মধ্যে সমতট বলতে বোঝায় কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে। বরেন্দ্র গড়ে উঠেছিল হচ্ছে বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং পাবনা জেলা। পাবনার কিছু অংশ বঙ্গ জনপদের ছিল, কিছু অংশ ছিল হচ্ছে বরেন্দ্র জনপদের। বগুড়ার কিছু অংশ ছিল হচ্ছে বঙ্গ জনপদের। এখানে আমি পুরোটা বলছিলাম, একটু ভুল বলছি। বগুড়ার কিছু অংশ ছিল হচ্ছে বঙ্গ জনপদের, কিছু অংশ ছিল হচ্ছে বরেন্দ্র জনপদের। আর পাবনার কিছু অংশ ছিল বঙ্গ জনপদের, আবার কিছু অংশ ছিল হচ্ছে বরেন্দ্র জনপদের। আর রাজশাহী জেলার অনেক অঞ্চল এটা মিলেছিল হচ্ছে বরেন্দ্র জনপদ। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনি মন দিয়ে দেখেন, পুরো ভিডিওগুলো যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে আপনার বই একটু কম পড়লেও চলবে। আপনি আপনার ফ্রি সময়গুলোকে কাজে লাগান, ভিডিওগুলো দেখুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই।